আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় জুমার নামাজে লাখো মুসল্লি, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মোনাজাত। শিক্ষার্থীদের রাজনৈতিক দল গঠনকে ইতিবাচক বলছেন অনেকে, পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দিলেন কেউ কেউ। তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে রোববার সড়ক রেলপথ ব্যারিকেডের হুঁশিয়ারি, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা। জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রতিবাদে আগামীকাল অমর ২১ বইমেলা শুরু, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। এবং শনিবার শেষ হচ্ছে বিপিএল এর লিগ রাউন্ডের খেলা, প্লে অফে চতুর্থ দলের রেসে টিকে আছে দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্স। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে যে ৭০০ বছরের পুরনো বাড়ি নিলামে তোলার খবর। অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবার এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়েই করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বাংলাদেশ সহ মুসলিম জাহানের শান্তি কামনায় অনেক মুসল্লির সমাগম ঘটেছে প্রথম দিনেই। ইজতেমার জন্য টঙ্গী এলাকা জুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রথম পর্বের আখেরে মোনাজাত হবে রোববার। রাসেল জামাদারের ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন চকরমালিথা। বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর বয়ানের মধ্য দিয়ে শুরু হয় মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শুক্রবার ভোরে ফজরের নামাজের পর থেকে চলতে থাকে টানা বয়ান। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইজতেমায় অংশ নিচ্ছেন দেশ বিদেশের কয়েক লাখ মুসল্লি। এই ইজতেমাকে সফল করে ইনশাল্লাহ এই কামনা করি আর কি। আমরা ইজতেমা আসি ওয়াজ নসিহত শুনে ইবাদতের জন্য আসি এখানে। আল্লাহর কাছে দোয়া করি সবার কাছে সবাই শান্তিতে থাক, দেশে আল্লাহ ভালো রাখুক। নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে বিভিন্ন সংস্থার কয়েক হাজার নিরাপত্তা কর্মী। অন্য বারের তুলনায় এবার নিরাপত্তা আরও বেশি জোরদার করেছি এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন এই আজকে জুমার দিন সমুদ্রের চাপ আছে, তারপরে কিন্তু গাড়ি চলছে। আমরা গাড়ি চলার রাস্তাটা ক্লিয়ার রাখতে পেরেছি। দুপুরে এ মাঠেই অনুষ্ঠিত হয়েছে জুমার নামাজ। নামাজ আদায়ে নদীর পাড়েও কাতার করেন মুসল্লিরা। তাবলিগ জামাতের সূরা সদস্য মাওলানা মোহাম্মদ জুবায়ের তুরাগ নদীর পশ্চিম পাড়ে উত্তরা অংশে দাঁড়িয়ে বিশাল এই জামাতের ইমামতি করেন। শুক্রবার জুম্মার দিনে ইজতেমা মাঠের অন্যতম অনুষঙ্গ একসঙ্গে বিশাল জামাতে জুমার নামাজ আদায়। মাঠের মুসল্লিরা ছাড়াও আশেপাশের এলাকার অনেকেই জুমার নামাজে অংশগ্রহণ করেন। চকরমালিথা, চ্যানেল আই, বিশ্ব ইজতেমা, টঙ্গী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের রাজনৈতিক দল গঠন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ মানুষ। ছাত্রদের দল গঠনকে সাধুবাদ জানালেও পুরনো রাজনৈতিক দলগুলোর মতো ব্যক্তি ও দলীয় স্বার্থে অন্ধ না থেকে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার আহ্বান তাদের। কেউ কেউ মনে করেন ছাত্রদের রাজনীতি নয়, পড়াশোনা করা এবং জনগণ বিপদে পড়লে নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ানো উচিত। ছাত্রদের দল গঠন নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানাচ্ছেন মাসরুর শাকিল। পিছনের যে কোনো দল যেই দলই আসছে কোনো দলই হিসাবে ভালো হয়নি আমাদের জেনারেশন থেকে। তো এখন যদি নতুন জেনারেশন নতুনভাবে দেখে আমাদের মেন্টালিটিভাবে মিলবে, কি হবে না হবে সেটা ওনারাই ভালো জানে। এখানে জ্ঞানী মানুষ অবশ্যই দরকার আছে। তো এখানে আমি ভালোভাবেই নিব। জাতি যখন তাদের অধিকার
হারিয়েছিল, ঠিক সেই সময় তারা মানুষের পাশে জনগণের কোটি কোটি জনতার সাথে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছিল। তারা যদি দল গঠন করে দেশের কল্যাণ, দেশের জাতির মুক্তি আনতে পারে, এটা আমাদের জন্য ভালোই হবে। হ্যাঁ, রাজনীতি করতে পারলে করবে, সমস্যা কি? এখন আমার দেখা না দেখা হেরা যদি পারে তো করবে। আমার মনে হয় যেভাবে ছাত্র তারা একটা দল গঠন করবো, তারা একটা স্বার্থের বিরুদ্ধে চলে যাবো, নিজের স্বার্থের বিরুদ্ধে চলে যাবো। আর এখন তো মনে করেন পড়ালেখা করে তারা মনে করেন যে তারা সবাই জনগণের সবাই পাশেই আছে। এমন এক সময় আসবে যখন আমরা বিপদে পড়ে যাবো, তখন আমরা ছাত্রদেরকে ডাকবো। এখন যদি ছাত্র রাজনীতি চলে আসে তাহলে আমরা কার কাছে নির্ভর করবো? এই জন্য আমি চাচ্ছি যে ছাত্র অস্থায়ী হয়তো এখন দুই একজন আছে থাকুক, মানে তার রাজনীতি না আসে। যদি তারে রাজনীতি আসে তাহলে একসময় রাজনীতি থেকে মানুষ মুখ ফিরিয়ে নিবে। যদি মনে করেন ছাত্ররা নীতিতে থাকে, দল গঠন করে এবং নীতিতে চালায়, তাইলে হয়তো বা ভালো হবে। আর যদি মনে করেন যে যারাই রাজনীতি করুক না কেন, রাজনীতির যে সঙ্গে সময় হয়, মানে আপনার কি বলে ক্ষমতার লোভ যে সঙ্গে কাজ করে, তখন দেখা গেছে ওই জায়গাটুকু কেউ ঠিক থাকতে পারে না। তখন তারা দল গঠন করবে, ওখানে ওনারাই ভালো জানে যে আসলে দল গঠন করলে কি আসলে জনগণের কি উপকার হবে, না ওই আমরা যেরকম পোড়া কপাল আমাদের ওরকমই কপাল থাকবে, আমরা ওরকম বুঝতে পারতেছি না। অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে ছাত্র শিবিরের নেতারা বলেছেন, অনতিবিলম্বে ফ্যাসিবাদের বিচারে কার্যকর পদক্ষেপ নিতে না পারলে ছাত্র জনতাকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন তারা। ফ্যাসিবাদের বিচারের দাবিতে সরব না থেকে কিছু দল বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজিতে জড়িয়ে গেছে বলেও সমালোচনা করেছেন শিবিরের নেতারা। দেশে যে কোনো মূল্যে আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন রুখে দেওয়ার ঘোষণা দিয়েছেন ছাত্র শিবির। শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন। জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর গেট থেকে ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে গণমিছিল শুরু করে ছাত্র শিবির। গণমিছিল পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিবিরের নেতাকর্মীরা। সমাবেশে ছাত্র শিবিরের নেতারা বলেন, আওয়ামী লীগের বিচার নিশ্চিত না করা পর্যন্ত ছাত্র সমাজকে নিয়ে মাঠে থাকবে ইসলামী ছাত্র শিবির। আগামী দিনে যারা এভাবে ফ্যাসিবাদ হইতে চাইবে তাদেরকে ছাত্র শিবির কোনোভাবেই ছাড়বে না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, চেয়ারে বসে আছেন, এই চেয়ার ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে আছে। শিবিরের সেক্রেটারি জেনারেল বলেন, জুলাই গণ অভ্যুত্থানের 6 মাস পেরিয়ে গেলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাকাণ্ডের বিচারে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না সরকার। কিছু রাজনৈতিক দল তারা ফ্যাসিবাদের বিচারের দাবিতে সরব না থেকে বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, চাঁদাবাজি, ছিনতাই, আন্তঃকন্দলের মতো কার্যক্রমের মধ্যে জড়িয়ে পড়েছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, অনতি বিলম্বে এই ফ্যাসিবাদের বিচার এই বাংলার মাটিতে কার্যকর করেই পরবর্তী কোন নির্বাচনের দিকে সরকারকে যেতে হবে। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছে ছাত্র শিবির। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, অন্তর্বর্তী সরকারে থাকা ছাত্র প্রতিনিধিরা রাজনীতি করতে চাইলে তাদের ক্ষমতা ছেড়ে দিতে হবে। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে না। তাফহিমুল ইসলাম জানাচ্ছেন। আওয়ামী লীগ সরকার পতনের পর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধিদের অন্তর্বর্তী সরকারে অন্তর্ভুক্ত করা হয়। সাম্প্রতিক সময়ে ছাত্রদের নতুন দল গঠন ও সরকারে ছাত্র প্রতিনিধিদের নিয়ে বিএনপির মহাসচিবের একটি বক্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের রাজনীতিতে যুক্ত হওয়ার ইস্যুতে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক। ছাত্র প্রতিনিধিরা যদি রাজনৈতিক দল করতে চায় বা নির্বাচন করতে চায় তাহলে তারা ক্ষমতা ছেড়ে দেবে, তারা ক্ষমতায় থাকবে না। এবং তারা যদি সেটা না করে তাহলে তো এটা নিয়ে সমস্যা থাকার কথা না। আর ছাত্রদের যেই নেতৃত্ব ইয়েতে আছে, সরকারে আছে, তারা তো হচ্ছে শুধুমাত্র আমাদের নেতা হিসেবে ইয়েতে নেই, পাওয়ারে নেই, সরকারে নেই। তারা পুরো একটা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে পাওয়ার আছে, এই দেশের মানুষের নেতা হিসেবে পাওয়ার আছে, সরকারে আছে। সুতরাং তাদেরকে বিতর্কিত করার কোনো প্রশ্ন ওঠে না। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হবেন না বলেও জানান তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মটা কখনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হবে না। তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে হয়তো কেউ হয়তো নতুন রাজনৈতিক দলে যেতে পারে, কেউ হয়তো বিএনপিতে যেতে পারে, কেউ হয়তো জামাতে যেতে পারে, কেউ হয়তো বাম রাজনৈতিক দলে যেতে পারে। এটা তার প্রত্যেকের স্বাধীনতা। যারা কোনো রাজনীতি করবে, রাজনৈতিক দলের সাথে যুক্ত হইতে চাইবে, তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা ছেড়ে যাবে। আব্দুল হান্নান বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে কোনো রাজনৈতিক দলের দ্বন্দ্ব নেই, সব দল ও মতের মানুষ এই প্ল্যাটফর্মে যুক্ত। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা দেয়া না হলে রোববার মহাখালীতে রেলপথ, আমতলী ও গুলশান এলাকায় সড়কে ব্যারিকেড কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন সরকারি তিতুমির কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। ছুটির দিনেও কলেজ ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন তারা। শাকির আদনান জানাচ্ছেন। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন চলছে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীদের। শুক্রবার দুপুরে শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহাখালী ঘুরে কলেজের সামনের সড়ক অবরোধ করেন। বন্ধ হয়ে যায় গুলশান মহাখালী সড়কে যানবাহন চলাচল। প্রশাসন যদি কোনো কাঙ্ক্ষিত যে আমাদের আশা সেটা যদি আমাদেরকে পূরণ না করতে পারে, বিশ্ববিদ্যালয় আমাদের দাবি যদি না মানে, তাহলে আমরা আগামী রবিবারে আমাদের যে কঠিন কর্মসূচি সেটা হচ্ছে যে মহাখালী এবং রেলগেট আমাদের অবরোধ থাকবে। আমরা মূলত হচ্ছে কি আমাদের দাবি যদি বাস্তবায়ন না হয় আমরা রাস্তায় থাকব। শিক্ষার্থীরা বলেন, প্রতিশ্রুতি সত্ত্বেও দীর্ঘ প্রায় 28 বছরে এই কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়নি। বাকি যে 6 কলেজ আছে, 6 কলেজ নিয়ে আলাদাভাবে বিশ্ববিদ্যালয় হোক, আমাদের কোনো আপত্তি নেই। এই বাকি 6টি কলেজই কিন্তু আপনার দক্ষিণ সিটি কর্পোরেশনে, আর আমাদের এই উত্তর সিটি কর্পোরেশনে কোনো বিশ্ববিদ্যালয় নেই। আর আমাদের এটিকে বিশ্ববিদ্যালয় করার জন্য 1997 পরবর্তী থেকে আমাদের এই বিশ্ববিদ্যালয় করার জন্য ইন্টারমিডিয়েটকে তুলে দেওয়া হয়েছে। 2.5 মাসের সময় দেওয়ার পরেও এই বর্তমান সরকারের যুগ্ম সচিব এসে কিভাবে বলে যে তোমরা যেটা চাচ্ছ এটা ঠিক শুরু হবে, একটু সময় লাগবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। অমর একুশে বইমেলার এবারের প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ। বাংলা একাডেমির আয়োজনে মাসব্যাপী চলবে এই প্রাণের উৎসব। 1 ফেব্রুয়ারি বইমেলা উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইফতেখার উদ্দিন জানাচ্ছেন। শনিবার শুরু হচ্ছে লেখক, পাঠক ও প্রকাশকদের মিলন মেলা, মাসব্যাপী অমর একুশে বইমেলা। এবারের বইমেলায় 4টি প্রবেশপথ থাকবে। সেগুলো হলো টিএসসি, দোয়েল চত্বর, এমআরটি বেসিং প্ল্যান্ট এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। এবারের মেলায় 708টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে, যার মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে থাকবে 199টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে 609টি। থাকবে 37টি প্যাভিলিয়ন ও 130টি লিটল ম্যাগাজিন স্টল। 8 ও 15 ফেব্রুয়ারি ছাড়া প্রতি শুক্র ও শনিবার থাকবে শিশু প্রহর। বরাবরের মতো এবারের বইমেলায়ও থাকছে প্রকৃত এবং জীবন ফাউন্ডেশনের স্টল বাংলা একাডেমি প্রাঙ্গণে 958 এবং 59 নম্বর স্টলে। বইমেলায় যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না হয় সেই বিষয়ে সর্বোচ্চ সতর্কতার কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাইরেও র্যাব, সিটি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, গোয়েন্দা বাহিনীর লোকেরা সার্বক্ষণিকভাবে সংগ্রহ এবং নিরাপত্তা ব্যবস্থায় আমাদেরকে সহায়তা করবে। 1 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা 3টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে বইমেলা। রাত 8:30টার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। ছুটির দিনে বইমেলা চলবে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। শীতের সবজির বাজারে স্বস্তি ফিরেছে, তবে বাড়তি দামে কিনতে হচ্ছে চাল ও তেল। বিক্রেতারা বলছেন সয়াবিন তেলের সরবরাহ ঘাটতি রয়েছে। তেল ও চালের দাম কমাতে সরকারকে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন ক্রেতারা। লুৎফুর রহমান সোহাগ জানাচ্ছেন। বাজারে চালের সরবরাহে কোনো ঘাটতি না থাকলেও দাম আগের তুলনায় বাড়তি। সরকারি হিসাব দেখাচ্ছে গত মাসের চেয়ে এখন চালের পেছনে ক্রেতাদের খরচ বেড়েছে। গত বছরের এই সময়ের তুলনায় চালের দাম 5 থেকে 15% বেশি। 70 টাকা কেজি চাল, কষ্ট তো হওয়ারই কথা। আগে কিনছি 65, 60। একটু বাজার বাড়তি, চালের বাজারটা বেশি। কাস্টমার চালের বাজারটা বেশি, সবজির বাজারটা কম আছে, এটাই বলে আর। অস্থিরতা রয়েছে তেলের দামেও।
মাসের ব্যবধানে সয়াবিন তেলের দাম 2 থেকে 6% বেড়েছে। আবার কোথাও কোথাও সরবরাহে ঘাটতি দেখা যাচ্ছে। প্রতিদিন আমাদের প্রায় 1-150 লিটার তেল বিক্রি হয়, কিন্তু ওই জায়গায় 2-3 কার্টন দেয় সর্বোচ্চ। তো 2-3 কার্টনে মনে করেন যে 40 লিটার 60 লিটার এরকম দেয়। সপ্তাহে যদি 60 লিটার দেয়, আর বাকি তেলগুলো আসবে কোথেকে? তেল চালের দামে অস্বস্তি থাকলেও শীতের সবজি ক্রেতাদের মাসের খরচে চাপ কমিয়েছে। আগে যে তুলনা ছিল সেই তুলনায় কম আছে। ডিম, মাছ, মুরগির দাম আগের তুলনায় কিছুটা কমে বিক্রি হচ্ছে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর আদাবরে সোনিয়া আক্তার আঁখি নামে এক নারীকে যৌন নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। তাদের দাবি, বুধবার রাতে ভিকটিমকে কৌশলে ডেকে নিয়ে আদাবরের একটি বাসায় নির্যাতনের পর হত্যা করা হয়। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন, ওই ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করছেন তারা। শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন। রাজধানীর আদাবরে বাবা মায়ের সঙ্গে থাকতেন ছোট ছোট 2 সন্তানের মা 25 বছরের সোনিয়া আক্তার আঁখি। বুধবার রাতে ওষুধ কেনার কথা বলে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ ছিলেন। পরে তার মরদেহের খোঁজ মেলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। বলছে যে বাবু তাকে ফোন দেয়া নেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ মার্ডার। কেন মার্ডার ছাড়া বলতেছি, এই মেয়েটার গলা থেকে বুক পর্যন্ত হাত মুখ সব ছেঁচা, সব দেখলে আপনারা বুঝতে পারবেন। স্বজনদের অভিযোগ, চাকরির প্রলোভনে ভুক্তভোগী আঁখির সাথে সখ্যতা গড়ে তোলে শাহাবুদ্দিন বাবু নামে এক ব্যক্তি। কিভাবে আঁখির মৃত্যু হলো তা উদ্ঘাটন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান স্বজনরা। আমার বোনকে যারা হত্যা করছে, মার্ডার করছে, তাদের মূল হত্যাকে ধরা হোক। এর বিচার দেশবাসী সরকার কাছে চাই, এই মেয়ের বিচার চাই, আপনারা বিচার করবেন। আঁখিকে হাসপাতালে নিয়ে আসা 4 জনের মধ্যে অজ্ঞাতনামা 2 জন পালিয়ে গেলেও মঞ্জুরুল করিম ও মিনু বেগমকে আটক করে হাসপাতালের লোকজন। পরে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্ট ও প্রধান অভিযুক্ত শাহাবুদ্দিন বাবুকে গ্রেপ্তার করলে প্রকৃত ঘটনা জানা যাবে। এই 2 জনকে রেখে শাহাবুদ্দিন পালিয়ে যায়। আরও 2 জন ছিল, তারাও এসেছিল হসপিটালে, বাট তারাও ওই শাহাবুদ্দিনের সাথে পালিয়ে গেছে। যার সাথে ঘটনা সে তো মারাই গেছে, আর একজন পলাতক। এই পলাতককে আমরা অ্যারেস্ট করতে পারলে প্রকৃত ঘটনা জানতে পারবো। প্রধান অভিযুক্ত শাহাবুদ্দিন বাবুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। শুদ্ধ সঙ্গীতের প্রসারে চ্যানেল আই স্টুডিওতে শুরু হয়েছে খেয়াল উৎসবের 12তম আসর। চ্যানেল আই বিকাশ বাংলা খেয়াল উৎসবে বাংলা ভাষার শুদ্ধ সঙ্গীত চর্চার খেয়ালে মগ্ন হবেন সঙ্গীত শিল্পীরা। বিস্তারিত যাযাবর মিন্টুর রিপোর্টে। ভাষার মাস শুরুর আগের সন্ধ্যা থেকে 1 ফেব্রুয়ারি সকাল পর্যন্ত বাংলা খেয়াল উৎসবের এই আয়োজন। শুদ্ধ বাংলা খেয়াল সঙ্গীতের সুর, তাল আর লয়ের মূর্ছনা চ্যানেল আই স্টুডিওতে। উদ্বোধন পর্বে আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য জানান আয়োজকরা। উদ্দেশ্য একটাই ছিল যে তরুণ প্রজন্মের কাছে বাজার রহমান সাহেব যেরকম ভেবেছিলেন যে নতুন একটা সঙ্গীতের ধারা প্রবর্তন করা বাংলা খেয়াল, সেটা ছড়িয়ে পড়ুক। চ্যানেল আই সেই চেষ্টাটা গত 12 বছর যাবৎ করছে। কতটুক হয়েছে তা আমরা বলতে পারবো না, কিন্তু সঙ্গীতের একটা নতুন ধারা তৈরি হয়েছে। আমরা মনে করি যে এই ধারাটি অব্যাহত থাক। চ্যানেল আই, আজাদ রহমান সাহেব আমাদের মাঝে নেই, বাংলাদেশের সঙ্গীতের একটা দিকপাল তিনি ছিলেন, 21 পদকপ্রাপ্ত একজন সঙ্গীতজ্ঞ। তো এই ধারাটি আমরা অব্যাহত রাখবো। উচ্চাঙ্গ সঙ্গীতের বিকাশের মধ্য দিয়ে এ উৎসব আগামী প্রজন্মকে শুদ্ধ সঙ্গীতে আগ্রহী করে তুলবে মনে করেন বিশিষ্টজনেরা। আমি অত্যন্ত আনন্দিত। ওনার একটা স্বপ্ন ছিল বাংলা খেয়ালটা ছড়িয়ে পড়বে সবার মাঝে, প্রজন্মের মাঝে। যারা সঙ্গীতকে ভালোবাসে, যারা শাস্ত্রীয় সঙ্গীতকে ভালোবাসে, তারা তো প্রথমেই গাইবে খেয়াল গান, এবং সেটা যদি বাংলা ভাষায় গাইতে পারে অন্তর থেকে, তাহলে এটা তাদের কাছে আরও বেশি ভালো বোধগম্য হবে। তো তার স্বপ্নটা আজকে আমরা দেখতে পাচ্ছি সত্যি বাস্তবায়িত হচ্ছে। আমি দেশের বাইরেও অনেক জায়গায় গিয়ে শুনেছি যে তারা এই প্রোগ্রামটি প্রত্যেক বছরই উপভোগ করেন। তো চ্যানেল আইকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা আশা করি আমরা যেই পথে চলছি, যেই প্রত্যয় নিয়ে চলছি যে বাঙালি সংস্কৃতিকে সমৃদ্ধ করব, সেই প্রত্যয়ের
আমরা সহযাত্রী হব। অনুষ্ঠানে খেয়াল উৎসবের প্রবর্তক বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রয়াত আজাদুর রহমানকে স্মরণ করা হয়। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। এবারে বিপিএল আপডেট। দেশ বদলাই, পৃথিবী বদলাই, আবার এলো বিপিএল, এলো বিপিএল। বিপিএল গ্রুপ রাউন্ডের শেষ দিনের আগে একদিনের বিরতি পেয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ইতিমধ্যে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস। তবে খুলনা টাইগার্সের ওপর প্লে অফ ঝুলে আছে সিজন 11-এ ক্রিকেটারদের পেমেন্ট ইস্যুতে সবচেয়ে সমালোচিত দুর্বার রাজশাহীর ভাগ্য। ইতিমধ্যে 12টি করে ম্যাচ খেলেছে রাজশাহী ও রংপুর। টানা 8 জয়ে সবার আগে প্লে অফ নিশ্চিতের পর টানা 4 হারে মোমেন্টাম হারিয়েছে রংপুর। 12 ম্যাচে 16 পয়েন্ট থাকায় প্রথম কোয়ালিফায়ারের ভাগ্য তাদেরও ঝুলে গেছে টেবিল টপার ফরচুন বরিশাল এবং চিটাগং কিংসের ম্যাচের ওপর। শনিবারের ম্যাচে চিটাগং জিতলেই এলিমিনেটর রাউন্ডে চলে যাবে রংপুর রাইডার্স। ওদিকে আগেই বিদায় নিশ্চিত হওয়া ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খুলনা জিতলে প্লে অফের টিকিট পাবে মেহেদী মিরাজের খুলনা। সেক্ষেত্রে বিদায় ঘণ্টা বাজবে তাসকিন এনামুলের দুর্বার রাজশাহীর। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদে আমন্ত্রণ আরও একবার। ভারতে ভিসা জটিলতার কারণে শ্যাম দেশ খ্যাত থাইল্যান্ডে বাংলাদেশি পর্যটকদের আগ্রহ বেড়েছে। চিকিৎসা সেবা নিতে ভারত যাওয়া কঠিন হওয়ায় পর্যটনের পাশাপাশি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চিকিৎসা সেবা নিতে যাচ্ছেন বাংলাদেশিরা। থাইল্যান্ড ঘুরে আরও জানাচ্ছেন মাসুদ শাকিল। বাংলাদেশিদের কাছে দেশের বাইরে চিকিৎসা সেবার জন্য জনপ্রিয় দেশগুলোর মধ্যে শীর্ষে ভারত, সিঙ্গাপুর ও থাইল্যান্ড। জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে ভারতে ভিসা পাওয়া কঠিন হওয়ায় বাংলাদেশিরা বিকল্প দেশ হিসেবে 4 ঘন্টা বিমান দূরত্বের থাইল্যান্ডকে বেছে নিচ্ছেন। ভিসা পাইতে খুব তাড়াতাড়ি হয়, যেমন আমাদের এখানে সবকিছু আমাদের সাথে যায় আর কি। অ্যাকচুয়ালি ইন্ডিয়া বাদ দিয়ে দুবাই, থাইল্যান্ড এইসব জায়গায় যথেষ্ট ডেভেলপ হয়েছে। ইন্ডিয়ার বন্ধ হওয়াতে দীর্ঘদিন ধরে ব্যাংকক হাসপাতালে ইন্টারপ্রেটারের কাজ করেন শিখা দত্ত বণিক। তিনি জানান, গত 5 মাসে বাংলাদেশি রোগীর সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। ব্যাংককের যে হাসপাতালে আমি চাকরি করছি, ব্যাংকক হসপিটাল, সেখানে আমি প্রায় 20 বছর হয়ে গেছে। যেহেতু ইন্ডিয়ার ভিসাটা বন্ধ আছে, তো আমাদের ইন্ডিয়ার যারা পেশেন্ট গ্রুপ, সেই গ্রুপের অনেকাংশই এখন ব্যাংককে চলে আসতেছেন। ব্যাংককের হোটেলগুলোতেও বাংলাদেশিদের বেশ ভিড় দেখা যায়। গণঅভ্যুত্থানের পরে পার্শ্ববর্তী দেশ, যেসব দেশে বাংলাদেশের মানুষেরা চিকিৎসা সেবা নিতে যেতেন, সেসব দেশে ভিসা জটিলতার কারণে পর্যটনের পাশাপাশি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক চিকিৎসা সেবার জন্য বাংলাদেশিদের অন্যতম প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। তবে এখানে যারা বাঙালি এই চিকিৎসা সেবার সাথে জড়িত রয়েছেন, তারা বলছেন এখানকার চিকিৎসা সেবা থেকে বাংলাদেশ অনেক কিছু শিখতে পারে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে মাসুদ শাকিল, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট এবং ইউএস আর্মির ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষে কেউ জীবিত নেই বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিমানের 64 জন ও হেলিকপ্টারের 3 আরোহীর মধ্যে 28 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প দুর্ঘটনার জন্য আগের প্রশাসনগুলোর নিয়োগ পন্থাকে দোষারোপ করেছেন। তিনি দাবি করেছেন এয়ার ট্রাফিক কন্ট্রোলার নিয়োগের ক্ষেত্রে যথাযথ যোগ্যতা যাচাই করা হয়নি। তবে তিনি এই মন্তব্যের পক্ষে কোনো প্রমাণ দেননি। দুর্ঘটনাটি কেন ঘটল তা নিয়ে এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না বলে জানিয়েছেন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের কর্মকর্তারা। দুর্ঘটনাস্থল পটোম্যাক নদীতে উদ্ধার অভিযান চালিয়ে ব্ল্যাক বক্স বা ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার করা হয়েছে। 30 দিনের মধ্যে দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির বিমান কর্তৃপক্ষ। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন ইস্পাহানি মির্জাপুর নিবেদিত ওয়েব সিরিজ চক্র সত্য ঘটনা অবলম্বনে ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন পুনর্জন্ম খ্যাত নির্মাতা ভিকি জাহেদ। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব এবং তাসনিয়া ফরিন সহ অনেকে। আই স্ক্রিন সাবস্ক্রাইব করে সিরিজটি উপভোগ করতে পারবেন দর্শক। নিটোল টাটা, বিশেষ সংবাদ।
নিলামে উঠছে যুক্তরাজ্যের 700 বছরের পুরনো বাড়ির রিপ্লি ক্যাসল। 14 শতকে তৈরি এই বাড়িটি বিক্রির খবর এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলেছে। এটি শতাব্দীর পর শতাব্দী ধরে ইঙ্গেলবি ব্যারনেটদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল এবং ইতিহাসের নানা ঘটনা প্রবাহের সাক্ষী ক্যাসেলটি। বর্তমান মালিক স্যার থমাস ইঙ্গেলবি বাড়িটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। এবারে কৃষি সংবাদ। হবিগঞ্জে পোলো দিয়ে মাছ ধরা প্রতিযোগিতা হয়েছে। বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে আবারও জাগিয়ে তুলেছে বানিয়াচংয়ের আতুকুড়া গ্রামবাসী এবং নবীগঞ্জের বিজনা নদীর অববাহিকার 5 গ্রামের মানুষ। বানিয়াচং উপজেলার আতুকুড়া বড়োয়ান বিলে এবং নবীগঞ্জের বিজনা নদীতে এই প্রতিযোগিতা হয়েছে। বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার শৌখিন মাছ শিকারী প্রতিযোগিতাকে আকর্ষণীয় করে তোলে। মাছ ধরা প্রতিযোগিতা পরিণত হয় উৎসবে। হবিগঞ্জ থেকে চৌধুরী ফরিয়াদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদ জানাচ্ছেন। জেলার বানিয়াচংয়ের বড়োয়ানি বিলে যুগ যুগ ধরে চলে আসছে পোলো দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা। এই মাছ ধরার প্রতিযোগিতা পরিণত হয় উৎসবে। প্রতি বছর শীত মৌসুমে হাওরের পানি কমে গেলে জেলার বিভিন্ন স্থান থেকে অসংখ্য মানুষ মাছ ধরতে পোলো ও নানা ধরনের জাল সহ বিভিন্ন উপকরণ নিয়ে মাছ শিকারের জন্য বিলে হাজির হন। আমরা পোলো পাই, আমরা কেউ কেউ মাছ পাই, কেউ কেউ মাছ পায় না। আমরা একটা জিনিস বুঝি, যারা আজকে পাইছে না আগামী বেলা পাইবার আশা। অনেকগুলা মাছ, কেউ 5 কেজি 10 কেজি 15 কেজি ওজনের মাছ পাইতেছে, অনেকেই খুশি। ঠান্ডার ভিতরে ফলো ভাইয়া 3টে মাছ পাইছি আল্লাহর রহমতে। যদি ঠান্ডা না হতো আরো মাছ পাইতাম। মাছ শিকারীদের অনেকেই বোয়াল, গজার, শোল সহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ ধরেন। প্রায় 2000 শিকারী কয়েক লাখ টাকার মাছ শিকার করেন এই বিল থেকে। অনেক মানুষ পাইছি, কেউ পাইছি না, তবে গোটার মাছ মানে খুব আমার আনন্দ লাগতেছে। বোয়ান বিলে গ্রাম বাংলা একটা ঐতিহ্যবাহী ফলো বাইস হয়, প্রতি বছর আমরা মাছ ধরতে আসি। প্রচুর ঠান্ডা, তারপরেও বলতে আনন্দ যে একটা জিনিস, বলতে সবার সাথে মাছ মারাটা এগুলো সবচেয়ে বড় বিষয়। মাছ পাওয়া না পাওয়া হলে পরের কথা। বিলগুলোতে বিষ প্রক্রিয়ায় মাছ নিধন বন্ধ করে সেখানে এই উৎসব চালু করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন আয়োজক কমিটি ও এলাকাবাসী। আল মুকসিদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। অকৃত্রিম ভালোবাসায় বন্যপ্রাণী সজারুকে পোষ মানিয়েছেন টাঙ্গাইলের বাসিন্দা মোহাম্মদ লিটন। আদর যত্নে বেড়ে উঠছে রাস্তা থেকে কুড়িয়ে আনা ছোট্ট সজারু। মানুষ বন্যপ্রাণীর বন্ধুত্বের এমন গল্প এখন সবার আগ্রহের কেন্দ্রে। বিরল এই দৃষ্টান্ত বন্যপ্রাণী রক্ষায় সবাইকে উদ্বুদ্ধ করবে বলছেন পরিবেশবাদীরা। আরও জানাচ্ছেন মুসলিম উদ্দিন আহমেদ। সারা শরীরে কাঁটাযুক্ত থাকায় ভয়ে বন্যপ্রাণী সজারুকে এড়িয়ে চলেন অনেকেই। তবে নিভৃতচারী এই প্রাণীকে পরম মমতায় লালন পালন করছেন টাঙ্গাইলের বাসিন্দা মোহাম্মদ লিটন। ভালোবাসার প্রতিদানও দিয়েছে সজারু। পোষ মেনে পরিবারের সদস্য হয়ে উঠেছে বন্যপ্রাণীটি। 1 বছর আগে সজারুটিকে রাস্তায় কুড়িয়ে পান লিটন। ঘরের পাশে গর্ত করে বসত গড়েছে এই বন্যপ্রাণীটি। ও ভাত খায়, সবজি খায়, ফুলকপি, পাউরুটি, বিস্কিট, মানে যাবতীয় মজা যা এগুলা আমি ওরে খাওয়াই। আয়ের মধ্যে পাইছি ওর ভালোবাসা, ওর আদর। পারবেন এভাবে কেউ কুলে নিতে, কেউ পারবেন না। আর ওরে আমি কুলে নিমু, আমার আঘাত করবো না। একটা কাঁটা যদি ঢুকে ওই জায়গায় ও চাটে, আমি যদি বলি এখন আমার হাতে কাজ ব্যস্ত, একটু পরে খাবার দিমু, তুমি বৈশা থাকো, ও নেই বৈশা থাকে, তাহলে ও আমার ভাষা বোঝে না। অবশ্যই বোঝে, একটা পানি হইয়া মানুষের ভাষা বোঝে। স্থানীয়দের সাথেও দারুণ সখ্য সজারু। ভালোবাসায় এতটাই আবদ্ধ হয়ে গেছে যে ওর পরিবারের একটা অংশ হয়ে গেছে। ওর 2টি সন্তান, এটা নিয়ে আমরা এলাকাবাসী মনে করি ওর 3টি সন্তান। প্রথম দিকে দেখে অনেক ভয় পাইতাম, যেহেতু বন্যপ্রাণী শরীরে কাঁটাযুক্ত। কিছুদিন যাওয়ার পরে এটি আমাদের পোষ মেনে যায়। যখন যা লাগে তাই উনি এই সজারুকে খাওয়ায়। আইনে বন্যপ্রাণী পোষ মানানো অপরাধ হলেও বিপন্নপ্রায় সজারুর প্রতি লিটনের এই ভালোবাসা বন্যপ্রাণী সংরক্ষণে অনন্য দৃষ্টান্ত হবে প্রত্যাশা পরিবেশবাদী সহ সবার। টাঙ্গাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
রাইস ব্র্যান্ড অয়েল রফতানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপের সুপারিশ করে জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দিয়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। বলা হয়েছে, আসছে রমজানে স্থানীয় বাজারে ভোজ্য তেলের বাড়তি চাহিদা সৃষ্টি হয়, যা মোকাবেলায় আমদানি করা ভোজ্য তেলের পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত রাইস ব্র্যান্ড অয়েল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। এতে সয়াবিন ও পাম অয়েল আমদানিতে ব্যবহৃত বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। তাই রমজান সামনে রেখে রাইস ব্র্যান্ড অয়েল রফতানি নিরুৎসাহিত করতে বিষয়টি বিবেচনার আহ্বান জানানো হয়েছে। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। ঘন কুয়াশার কারণে রংপুর, কুষ্টিয়ার মিরপুর এবং নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় 8 জন নিহত এবং আহত হয়েছে কমপক্ষে 25 জন। পুলিশ জানিয়েছে, সকাল 9:30টায় পীরগাছা নবদিগঞ্জ বাজার এলাকায় যাত্রীবাহী বাস ও 3 হুইলারের সংঘর্ষে 3 হুইলারের 2 যাত্রী নিহত হয়। সকাল 7:30টার দিকে পীরগঞ্জ বড় দরগা হাইওয়ে থানার কাছে 2টি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সাতক্ষীরার কালীগঞ্জের আসলাম খান নিহত হন। এ ঘটনায় আহত 20 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে সকালে রংপুরের নজিরহাটের এলাকায় বাসের ধাক্কায় মাসুদ মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। কুষ্টিয়ার মিরপুরে ট্রাক সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষে 2 জন নিহত এবং আহত হয়েছেন 3 জন। স্থানীয়রা জানিয়েছেন, সকালে একটি সিএনজি অটোরিকশা কুষ্টিয়া থেকে কয়েকজন যাত্রী নিয়ে ভেড়ামারা যাওয়ার পথে বিপরীতমুখী পাথর বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশার যাত্রী তানিয়া খাতুন এবং চালক ঘটনাস্থলে নিহত হন। এছাড়া নোয়াখালী সেনবাগে পিকআপ ভ্যানের ধাক্কায় এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। এবারে খেলার খবর। এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় জুমার নামাজে লাখো মুসল্লি, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মোনাজাত। শিক্ষার্থীদের রাজনৈতিক দল গঠনকে ইতিবাচক বলছেন অনেকে, পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দিলেন কেউ কেউ। তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে রোববার সড়ক রেলপথ ব্যারিকেডের হুঁশিয়ারি, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা। জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রতিপাদ্যে আগামীকাল অমর 21 বইমেলা শুরু, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। এবং শনিবার শেষ হচ্ছে বিপিএল এর লিগ রাউন্ডের খেলা, প্লে অফে চতুর্থ দলের রেসে টিকে আছে দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্স। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।